যে টেকনিক্যাল পার্টের যে পোর্শনটা আলোচনার বিষয় এখানে আসলে আপনারা দেখছেন যে আমাদের টেকনিক্যাল পার্টটাকে দুইটা পার্টে ভাগ করা হয়েছে। থিওরিটিক্যালে থিওরিটিক্যালে দেওয়া হচ্ছে 30 মার্ক, আর প্র্যাকটিক্যালে বলা হচ্ছে যে 50 মার্কস। ভাই তো বললো যে এটার মধ্যে অ্যাটলিস্ট 90 মিনিট অর্থাৎ 1.5 আওয়ার আমাদেরকে রাখতে হবে। তো এখন এই একটা জিনিস খেয়াল রাখবেন যে আসলে ফার্স্ট অফ অল যে যখন ভাই সিলেবাসটা দেখাইলো ওটাতে আমি আর যাইতে চাচ্ছি না, তো ওইখানে দেখবেন 30% ইচ টপিক, প্রত্যেকটা সাবজেক্টে আপনার 30% মার্ক পাইতে হবে। এটা কিন্তু মোটামুটি 12 মার্কস। এইটা কম যদি আপনি পান তাহলে কিন্তু আপনি পাস করবেন। রিসেন্ট যে কয়েকটা পরীক্ষা হয়েছে সেগুলো থেকেও আপনারা হয়তো বা দেখছেন যারা মূলত আহ, এই পাস মার্কটা মিনিমাম তুলতে পারে নাই তাদের কিন্তু হচ্ছে রেজাল্ট পাবলিশ হয় না, এবং কি যদি 5 জন পাস পাস করছে 5 জনকে নিয়ে নিচ্ছে আর কি। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তো নন এ করবেন যাতে কোনো কারণেই হচ্ছে 12 মার্কস আপনার মিস না হয়ে যায়, একটা পার্টকে গুরুত্ব দিতে গিয়ে আরেকটা পার্টে চলে যাবে না। অনেকে আছে যে প্রথমে টেকনিক্যাল পার্ট শুরু করে দিয়ে পরে গিয়ে যে কোনো একটা পার্টে সময় দিতে পারে না, পরে তার পরীক্ষা ওভারঅল ভালো হয়ে গেছে, 200-র মধ্যে ধরেন যে সে মোটামুটি ধরেন 170 মার্কের অ্যান্সার করছে, ওখান থেকে 130-140 পাবে, তারপরেও সে ওখানে ফেল করে গেল। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, টাইমের প্রতি খেয়াল রাখতে হবে। টেকনিক্যাল পার্টের এখানে থিওরিটিক্যালের যে 30 বলছে এটা তো আমরা বুঝি যে বিভিন্ন ধরনের থিওরি থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল বলতে কখনো বুঝবে না যে 50 মার্ক ম্যাথ থাকবে, এটা না। প্র্যাকটিক্যাল বলতে এখানে বিভিন্ন বিষয়গুলো আপনার আসতে পারে। যেমন আমি যদি এখানে একটা ফিগার দেওয়া আছে যে আমাদের প্রিভিয়াস কোশ্চেন গুলো আসলে আমাদের এই যে শীটটা আমি এখন দেখাচ্ছি এখানে আমাদের এই পর্যন্ত এলজিডি হোক বা এবং কি পিএসসি এর আন্ডারে যে কয়েকটা পরীক্ষা আছে তাদের প্রিভিয়াস কোশ্চেন গুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করছি আর কি। সবগুলো এখানে আছে, আপনারা এটা দেখলে আইডিয়া পাবেন, এবং আই হোপ এখান থেকে কিছু পরিমাণে এই যে দুইটা মডেলের কথা বলা হয়েছে, মডেল যারা পারচেস করবে আর কি তাদেরকে সবার জন্য এই শীটটা মুক্ত করে দেওয়া হবে, এবং আমাদের যে গ্রুপ থাকবে সেই গ্রুপে দিয়ে দেওয়া হবে যাতে অ্যাটলিস্ট আপনারা এখান থেকে টেকনিক্যাল পার্টের কিছু বিষয় হলে কমন পান। এটা লাস্ট মুহূর্তে আমরা প্রিপেয়ার করার চেষ্টা করছি, প্রিভিয়াস যতগুলো কোশ্চেন আছে আমরা এক জায়গায় নিয়ে আসে টেকনিক্যাল পার্ট নিয়ে আসছি আর কি। তো এখানে আপনি স্ট্রাকচারটাকে খুব বেশি গুরুত্ব দিবেন। স্ট্রাকচারে আপনার অ্যাটলিস্ট দুইটা প্রশ্ন হয়, অ্যাটলিস্ট দুইটা প্রশ্ন হয়। এখানে 10 মার্ক থাকতে 15 মার্ক থাকতে হবে, 15 থেকে 20 মার্ক থাকে। একটা শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট থাকবে, ইনফ্লুয়েন্স লাইনটা একটু দেখে যাবেন। পাশাপাশি হচ্ছে আপনার শিয়ার স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস, এবং হচ্ছে আমার মডুলাস অফ ইলাস্টিসিটি, এই চারটা টপিক স্ট্রাকচারের মধ্যে, এই চারটা টপিক খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকগুলো খুব ভালো করে দেখবেন, এবং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা যেহেতু সাইন্টিফিক ক্যালকুলেটারে ইউজ টু হয়ে গেছি, আমরা এখন নর্মাল ক্যালকুলেটর ক্যালকুলেশন করতে গেলে আসলে আমাদের সময় বেশি লেগে যেতে পারে। এই জন্য মানে মূলত আপনারা এই দুইটা ফাইনাল মডেল কেন দিবেন, যারা আমাদের প্রিভিয়াস ব্যাচে প্রায় 300 উপরে স্টুডেন্ট আছেন, পাশাপাশি যারা নতুন এনরোল করতে যাচ্ছেন, কেন আপনারা আসলে এটা এনরোল করবেন, মূল কারণটাই হচ্ছে এটাই যে আপনি একটা নন সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছেন, যে প্র্যাকটিক্যাল পার্টের যে অঙ্কগুলো থাকবে সেগুলো করতে পারেন কিনা। এই জিনিসটা খুব গুরুত্ব সহকারেই আপনারা মূলত টাইমটা মেনটেন করেন। অনেকে আছে যে এই নর্মাল ক্যালকুলেটর ইউজ না করার কারণে এই টেকনিক্যাল পার্টে একটা অঙ্ক শেয়ার করবেন করতে গিয়ে তার 7-8 বার কাটাকাটি করা লাগতেছে, বা সে রিয়াকশন গুলো বের করতে পারে, সাপোর্ট রিয়াকশন গুলো বের করতে পারতেছে না, ভুল হয়ে যায়। তো এই জন্য আপনারা টেকনিক্যাল পার্টটা অ্যান্সার করবেন। এখন থেকে আমাদের দুইটা মডেল দেওয়া আছে, যথেষ্ট টাইম, 4 দিন করে গ্যাপ দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করছি। এই 4 দিনই গ্যাপের মধ্যে আপনি নিজে যখন প্র্যাকটিস করবেন তখন নন সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবেন, আর পরীক্ষার মধ্যেও সেম কাজটাই করার চেষ্টা করবেন। আদার্স কোনো হেল্প নেবেন না, নিলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। তো এই জিনিসটা খেয়াল রেখে মূলত পরীক্ষাগুলো আমাদের এখানে দিবেন। তো এখানে খেয়াল করেন যে আমাদের এই যে প্রাইম কোড এবং ট্যাগ কোডের কথাটা বলছে, এটাও কিন্তু প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন বলা যায় এবং থিওরিটিক্যালও বলা যায়, কারণ এটা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফের সাথে জড়িত। প্রাইম প্রাইম কোড এবং ট্যাগ কোডের কাজগুলো আসলে কোথা থেকে আসে। তো এই এবং কি রিসেন্ট কিছু প্রশ্ন আপনারা খেয়াল করছেন যে আপনার ছোট ছোট প্রশ্ন থাকে ম্যাথমেটিক্যাল, যেমন হচ্ছে আমি যদি বলি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যদি বলতে চাই বিওডি সিওডির অঙ্ক থাকতে পারে, ফিউচার পপুলেশন বের করার অঙ্ক থাকতে পারে। তো এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে আপনাদের দেখতে হবে। আপনারা এই যে আমি যে শীটটা এখন দেখাচ্ছি, মূলত ভাই অনেক কিছু বলে ফেলছে, আমি লম্বা করতে চাচ্ছি না, কারণ আপনারা এই প্রিভিয়াস কোশ্চেনটা অ্যানালাইসিস করলে আপনি বুঝে ফেলবেন যে আপনার কোন টপিক গুলো কোন সাবজেক্ট গুলো বেশি গুরুত্ব দিতে হবে। কারণ ওয়াটারের টপিকটা বেশি গুরুত্ব দেওয়ার দরকার নাই। এখানে ওয়াটারের মধ্যে শুধু আমি যদি বলি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আপনার হচ্ছে ফ্লুইড মেকানিক্স এর কিছু অংশ আপনি দেখতে পারেন, বিশেষ করে বার্নৌলির ইকুয়েশন গুলো দেখতে পারেন, সারফেস টেনশন, ভিসকোসিটি টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো থিওরি গুলো একটু পড়ে নিতে পারেন। আর হচ্ছে আপনি হেড লস এর বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে দেখবেন আর কি। এর বেশি কিছু ফ্লুইড মেকানিক্স এর মধ্যে দেখা দরকার না, ওপেন চ্যানেলের মধ্যে ফার্স্ট অফ অল ওপেন চ্যানেল
এবং হচ্ছে আপনার পাইপ ফ্লো, এই দুইটা ডিফারেন্স খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন আমাদের পাঁচটা নাম্বার বিষয় আমরা জানি, এই পাঁচটা নাম্বার খুব ভালো করে পড়তে হবে। এই নাম্বারগুলো ডেফিনেশন আসতে পারে, সাব ক্রিটিক্যাল, সুপার ক্রিটিক্যাল এবং ক্রিটিক্যাল ফ্লো কি, এই বিষয়গুলো একটু জানবেন। কখন ক্রিটিক্যাল হয়, সাব ক্রিটিক্যাল হয়, সুপার ক্রিটিক্যাল কখন হয়, এইটা পড়বেন। এই ধরনের প্রশ্নগুলো পড়বেন। হাইড্রোলিক জাম্পের মধ্যে কিছু আহ, সংজ্ঞা আছে, এগুলো পড়বেন। এবং হাইড্রোলিক জাম্পের যে প্রকারভেদটা আছে, এই প্রকারভেদটা একটু ভালো করে পড়ে নেবেন। এই টাইপের মানে আপনার এক কথায় ফ্লুইড মেকানিক্স আপনার বেশি গুরুত্ব দেওয়ার দরকার নাই, অত বেশি না। জাস্ট যে জিনিসগুলো ইরিগেশনের মধ্যে সামান্য কিছু পড়া পড়তে হবে। ইরিগেশনের মধ্যে ডেল্টা ডিউটির মধ্যে যে সম্পর্কটা আছে, ডেল্টা ডিউটির মধ্যে সম্পর্ক এবং ডেল্টা ডিউটি যে ছোট ছোট অঙ্ক হয়, সেই ছোট ছোট অঙ্কগুলো অবশ্যই আপনারা ওখানে দেখে নেবেন আর কি। পাশাপাশি আপনার বিভিন্ন ইরিগেশনের বিভিন্ন মেথড গুলো আছে, ইরিগেশনের মেথড গুলো একটু দেখার চেষ্টা করবেন। রিভার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যদি যাইতে চান, তাহলে ওখানে মিন্ডারিং কি, কাট অফ কি, আমরা হচ্ছে ইম্ব্যাকমেন্ট কেন প্রদান করি, এই টাইপের কিছু জিনিস আপনারা পড়ে নেবেন। তো এইখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কয়েকটা টপিককে, সেটা হচ্ছে স্ট্রাকচার ভালো করে পড়তে হবে, জিওটেক ভালো করে পড়তে হবে, সার্ভিং ভালো করে পড়তে হবে, ম্যাটেরিয়াল ভালো করে পড়তে হবে, ট্রান্সপোর্টেশন ভালো করে পড়তে হবে। এখন ভালো করে পড়তে গিয়ে বলতে, আপনি যেভাবে বুয়েটের জন্য প্রিপারেশন নেন এভাবে প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নাই, একদম সহজ সহজ অঙ্ক করবেন। আমি স্ট্রাকচারের মধ্যে প্রথমেই বলে দিচ্ছি যে আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখবেন হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি যে টপিকটা আছে এটা। পাশাপাশি আপনারা দেখবেন শেয়ার স্ট্রেস, বেন্ডিং স্ট্রেসের যে টপিকটা আছে এটা। শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ভালো করে দেখবেন, ইনফ্লুয়েন্স লাইন দেখবেন, এবং ট্রাস অ্যানালাইসিস মানে দুই একটা ফোর্সের মেম্বার ফোর্স গুলো বের করার যে ফর্মুলা গুলো আছে, এগুলো দেখে নেবেন। পাশাপাশি আমরা হচ্ছে আরো কিছু ডিফ্লেকশনের, ও আচ্ছা, গুরুত্বপূর্ণ আরেকটা টপিক আছে ডিফ্লেকশন। ডিফ্লেকশন বলতে আপনারা যেটা করবেন আর কি, আমাদের যে লেকচার ম্যাটেরিয়ালস দেওয়া আছে ওখানে অলরেডি শর্টকাট কিছু ফর্মুলা দেওয়া আছে ডিফ্লেকশন বের করার। ওই ফর্মুলা গুলো আপাতত মুখস্থ করে নেবেন। একটা সিম্পল সাপোর্টেড বিম হলে কি হবে, একটা ক্যান্টিলিভার বিমের এই মাথায় যদি একটা পয়েন্ট লোড দেওয়া থাকে কি হবে, এই ক্যান্টিলিভার বিমের এই ডিসিপ্লিন লোড থাকলে কি ধরনের ফর্মুলা আমরা ইউজ করবো, এই শর্টকাট ফর্মুলা গুলো একটু মনে রাখবেন। কারণ আপনার এখানে টাইম বাঁচানো একটা বড় ব্যাপার। আপনি যদি শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট অঙ্কন করে তারপর ডিফ্লেকশনের ফর্মুলা দিয়ে আপনি অঙ্ক করতে চান, তাহলে আপনার এখানে টাইমটা বেশি চলে যাবে। তো আপনার এখানে থাকলে ছোট ছোট বিম থাকতে পারে, একটা সিম্পল সাপোর্টেড বিম দিয়ে মাঝখানে পয়েন্ট লোড দিয়ে দিতে পারে, সিম্পল সাপোর্টেড বিম দিয়ে এখানে একটা ডিস্ট্রিবিউটেড লোড দিয়ে দিতে পারে। তো এই টাইপের সহজ কিছু থাকলে এগুলো কিন্তু শর্টকাট ফর্মুলা দেওয়া আছে। এবং কি আপনার একটা যদি ট্রাপিজয়েডাল লোডও থাকে, এটার জন্য আসলে কিভাবে আমি সহজে মিডিল পয়েন্টে অথবা ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করবো, তারও ফর্মুলা কিন্তু শর্টকাটে দেওয়া আছে। এই ফর্মুলাগুলো একটু দেখে নিতে হবে। ইনফ্লুয়েন্স লাইনের মধ্যে ডিটারমিনেন্ট স্ট্রাকচার গুলো সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে করবেন। ইনফ্লুয়েন্স লাইন করার সময় সবসময় খেয়াল রাখবেন যে টেক দেওয়াটা গুরুত্বপূর্ণ, এটা কি ডিটারমিনেট না ইনডিটারমিনেট। আপনারা জানেন ডিটারমিনেট হলে এক ধরনের ডায়াগ্রাম হয়, ইনডিটারমিনেট হলে আরেক ধরনের ডায়াগ্রাম হয়। এই জিনিসটাতে যাতে কেউ ভুল না করেন, চোখে দেখে মনে হবে মাঝখানে একটা হিঞ্জ দেওয়া আছে আর আপনার সাপোর্ট দেওয়া আছে, কিন্তু এটা আপনার দেখে মনে হতে পারে ডিটারমিনেট, ডিটারমিনেট ধরে আঁকে দিলেন, ডিটারমিনেট হাত দিয়ে ধরে আঁকে দিলে কিন্তু মহাবিপদ। কারণ যেহেতু এখানে একটা ইস্যু আছে ইনডিটারমিনেটটা দেওয়ার কারণ হচ্ছে, ওটা হচ্ছে আমাদের শুধু কোয়ালিটেটিভ করতে হয়, অর্থাৎ ডায়াগ্রামটা আঁকতে হয়, মানগুলো না দেখাইলে হয়। যেমন ধরেন যে সাপোজ এরকম একটা বিম দেওয়া আছে, এই বিমটার আপনার ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম অঙ্কন করতে হবে, এটা কিন্তু মান দেওয়ার দরকার নেই, জাস্ট আপনি ডায়াগ্রামটা আসলে কিরকম হবে এই ডায়াগ্রামের শেপটা আপনাকে দেওয়া দরকার। তো এরকম কিছু অল্প অল্প সংখ্যক 2 থেকে 3টা অবশ্যই প্র্যাকটিস করে যাবেন, যাতে আপনার আহ, আহ, যদি এই ধরনের কোনো প্রবলেম হয়, যাতে এটা সলভ করতে কোনো ধরনের সমস্যা না হয় আর কি। আর যেটা বললাম যে অঙ্ক শুরু করার আগে সর্বপ্রথম যে কাজটা, সেটা হচ্ছে আপনি চেক করে নেবেন যে আপনার স্ট্রাকচারটা ডিটারমিনেট না ইনডিটারমিনেট। আগে শুরু করে দিয়ে পরে মাথা আসার কোনো দরকার নেই, কারণ একটা অঙ্কে যদি আপনি সহজ একটা অঙ্কে যদি অনেক সময় দিয়ে দেন, তাহলে কিন্তু মহাবিপদ হয়ে যাবে আর কি। এই কাজটা খেয়াল রাখবেন। তো স্ট্রাকচারের মধ্যে মোটামুটি আমি যে কথাগুলো বললাম, মোট 5-6টা টপিক খুব গুরুত্ব সহকারে পড়বেন। এবং কি আইএসডি আছে, তারপর এই দুইটাই মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এসএসডি। এসএসডি এর মধ্যে দুইটা কন্ডিশন খুব ভালো করে দেখবেন, যেহেতু একটু ক্রিটিক্যাল প্রশ্ন হতে পারে। সেটা হচ্ছে কি আসলে আমাদের দেখবেন যে আসলে আমাদের স্টপিং সাইড যেটা বের আমিনুর ভাই মেবি দুর্বল নেটওয়ার্কের কারণে ডিসকানেক্টেড হয়ে গেছেন। ওকে, আমিনুর ভাই।
হামিদুল ভাই শুনতে পাচ্ছেন? ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। ডিসকানেক্ট ভাই, নেট খুবই আনস্টেবল আর কি। হ্যাঁ, আহ, অনেক ভয়েস কেটে কেটে যাচ্ছে আপনার। হ্যাঁ, এখন শোনা অনেকে যায় না। আমার বাসায় আজকে নেটের অবস্থা খুবই খারাপ। আচ্ছা, তারপরেও বলে দেয় আর কি। আমি আচ্ছা, খুব কন্টিনিউ দ্রুত করেন, শেষ আচ্ছা। করি। ওকে। তো তারপরে হচ্ছে ট্রান্সপোর্টেশনের মধ্যে বললাম, আর ট্রান্সপোর্টেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক যদি আছে সেটা হচ্ছে আমাদের সুপার এলিভেশন এর অঙ্কগুলো। সুপার এলিভেশনের মধ্যে আপনারা আমাদের আসলে বেসিক প্রবলেমটা হয় সুপার এলিভেশন বলতেই বুঝিয়ে যে আসলে আমি কতটুকু উপরে উঠাবো বা নামাবো। এটা কিন্তু মেজারমেন্ট, এটা হচ্ছে জাস্ট পার্সেন্টেজ অফ স্লোপ। এটা এই যে ইটা হচ্ছে একটা পার্সেন্ট অফ স্লোপ, কত পার্সেন্ট আমি ডাইস করবো বা ফল করবো। এখন এটা দুইটা প্রসেস আসলে আমরা করি। একটা হচ্ছে কি আমাদের একদম কর্নার থেকে আমরা উপরের দিকে উঠাই, আর একটা হচ্ছে কি মিডিল পয়েন্ট থেকে আমরা নিচের দিকে নামাই। তাহলে এখানে দুইটা জিনিস খেয়াল রাখবেন, যে এখানে স্লোপটা যেটা হবে E/2, আর এখানে যেটা হবে এটা ফুল পরিমাণে আমাকে সুপার ইলিভেশনকে উঠাইতে হবে। তো আমার যদি এই হাইটটা চাই তাহলে অবশ্যই আমার এখানে অবশ্যই কি করতে হবে, তার যে ওয়াইটটা আছে ওয়াইটটা গুণ করতে হবে। এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে, সরি এখানে ভুল বললাম আমি। এখানে তো ঠিক থাকবে, জাস্ট এখানে B/2 আসবে। Just এখানে হচ্ছে কি আমাদের এখানে B/2 আসবে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এখানে E/B/2 আকারে ডিস্টেন্সটা বের করুন, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর সুপার এলিভেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আমার চেক দেওয়া। আপনার সুপার এলিভেশন যখন ডিজাইন করতে যাবেন আপনার এখানে অবশ্যই চেকটা দিতে হবে যে আপনার স্ট্যান্ডার্ড যে ভ্যালুটা আছে, এর একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে আপনার 7%, এটা যদিও 6.67% বলা হয়। 7% একটা আছে, আর আপনার ফিকশন যেটা আছে ফিকশনের মানটা হচ্ছে 15%। তো এই রেঞ্জের বেশি তো আপনি কখনো সুপার এলিভেশন দিতে পারবেন না। ফোর্সকে রেজিস্ট করার জন্য মূলত আপনি সুপার এলিভেশন দিচ্ছেন, কিন্তু এমন হলো যে আপনার সেন্ট্রিফিউগাল ফোর্স তো রেজিস্ট হইলো, আবার আপনার সুপার এলিভেশনের যে ভ্যালুটা দিলেন সেটা বিপরীত দিকে উল্টে যেতে পারে। অর্থাৎ এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। সবসময় চেষ্টা করবেন সুপার এলিভেশনটা যাতে আপনার সুপার এলিভেশন অঙ্কগুলো যে ধরনের টেপ গুলা দরকার বা কিভাবে সুপার এলিভেশন গুলো আমরা বের করবো, এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখবেন। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এখানে পিএসসির জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মূলত এক কথা হরিজন্টাল অ্যালাইনমেন্ট। অর্থাৎ হরিজন্টাল অ্যালাইনমেন্টের মধ্যে মধ্যে যেটা আছে আমাদের স্টপিং সাইড ডিসটেন্স আছে, ভার্টিক্যাল ডিসটেন্স গুলো আছে, তারপর কার্ভ অফ শিফটিং আছে। কার্ভের যে শিফটিং গুলো আছে সেই শিফটিং এর প্রসেস গুলো একটু ভালো করে পড়ে নেবেন। তারপর পাশাপাশি হচ্ছে আপনারা যেটা বের করবেন সেটা হচ্ছে কি আপনারা রেডিয়াস বের করা বা ডিগ্রি অফ কার্ভ বের করার যে ফর্মুলাটা আছে, ডিগ্রি অফ কার্ভ বা রেডিয়াস বের করার যে ফর্মুলা আছে, আর সমান সমান আমরা কত ব্যবহার করতে থাকি, আর সমান সমান আমরা মূলত ব্যবহার করি তো 1719 ডিভাইডেড বাই ডি। 1719 ডিভাইড বাই ডি, এই ফর্মুলাটা একটু খুব ভালো করে দেখার চেষ্টা করবেন আর কি। আর পাশাপাশি ট্রান্সপোর্টেশনের কিছু ডায়াগ্রাম আছে, যে ডায়াগ্রাম গুলো অবশ্যই ভুল করা যাবে না বা ফেলে আসা যাবে না। আমার কাছে একটা ডায়াগ্রামের শীট আছে, ইনশাল্লাহ আমি যে ডায়াগ্রাম গুলো অবশ্যই আপনাকে করতে হবে সেই ডায়াগ্রাম গুলো আমি গ্রুপে আপলোড করে দিব। কারণ এই ডায়াগ্রাম গুলো আসলে প্র্যাকটিক্যালের সাথে সরাসরি জড়িত। পাশাপাশি আর একটা গুরুত্ব ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, যেটা শুধু গুরুত্ব সহকারে সিগন্যাল গুলো আছে, যে সিগন্যাল বা ভাইয়া কথা অনেক কাটা কাটা আসতেছে, কিছু বোঝা যাচ্ছে না আসলে। আকারের হয়ে থাকে, আমি বা হামিদুল ভাই, আপনার যেগুলো লাস্ট হচ্ছে কথাগুলো আবার আপনার একটু রিপিট করেন, অনেক কেটে কেটে গেছে। ইনফরমেশন শুধু দেওয়া অথবা নন ম্যান্ডেটরি, এটা একটু ভাই একটু কথা হালকা ভাবে কিছুই চলে বলা যাচ্ছে। যায় না। কিভাবে সলভ করবো আমি নিজে বুঝতেছি না। আচ্ছা ভাই, এখন কি কিছু শোনা যাচ্ছে ঠিকঠাক? তাহলে একটু যদি বলতেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখন ক্লিয়ার। আচ্ছা, আমি যেটা বলছিলাম, যেটা আমাদের যে সিগন্যালের মধ্যে বিভিন্ন ধরনের আমাদের যে সাইন গুলো আছে, এই সাইন গুলো খুব গুরুত্ব সহকারে একটু করতে হবে। এগুলা আপনার হচ্ছে যেগুলো ম্যান্ডেটরি সাইন আছে, ওয়ার্নিং সাইন আছে,
হ্যাঁ, আবার কিছু আছে যে আপনাকে ইনফরমেশন প্রদান করার জন্য কিছু সাইন আছে। এই সাইনগুলো কেন খুব গুরুত্ব সহকারে রাখবেন, কারণ হচ্ছে এটা শেপটা খুব গুরুত্বপূর্ণ। কোন কোন সাইন হলে কখন সার্কেল হবে, কখন ট্রায়াঙ্গুলার হবে, কখন রেক্টেঙ্গুলার হবে, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আপনি ধরেন যে মন চাইলো আঁকে দিয়ে আসলেন, তাইলে কিন্তু আর হবে না। হ্যাঁ, আর পাশাপাশি আছে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে কানেকশন গুলো, রোডের যে কানেকশন গুলো, ওভারলিপ কানেকশন আছে, ইউ শেপের কানেকশন আছে, এই চিত্রগুলো একটু কষ্ট করে দেখে যাবেন, যদিও ওইটা খুব ইম্পর্টেন্ট না, পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম। এটা হচ্ছে মূলত ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং একদম বেসিক কথাবার্তা গুলো আর কি। আর পরে চলে আসে আমি এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এ। এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আপনাদের বিওডি, এফসিওডি, পাশাপাশি হচ্ছে আপনার ওই যে ক্লোরিন ডোজ রিলেটেড যে অঙ্কগুলো থাকে, এগুলো ভালো করে পড়বেন। পাশাপাশি হচ্ছে ফিউচার পপুলেশন বের করার এবং হচ্ছে ওয়াটার রিকোয়ারমেন্ট ফর দ্য ফিউচার পপুলেশন, এই টাইপের যে অঙ্কগুলো আছে, এই টাইপের অঙ্কগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবেন। এই ধরনের অঙ্কগুলো থাকার সম্ভাবনা থাকে। সব আমাদের এনভায়রনমেন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিভিন্ন ডায়াগ্রাম গুলো, হ্যাঁ, আমাদের যে হচ্ছে ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্টের কিছু ডায়াগ্রাম আছে, পাশাপাশি হচ্ছে আপনার সোর্স থেকে কিভাবে আমরা ওয়াটার ট্রিটমেন্ট করব, এই টাইপের কিছু ডায়াগ্রাম আছে। এই ডায়াগ্রাম গুলো সম্মিলিত আকারে আমাদের একটা শীট আছে, আমি শীটটা গ্রুপে দিয়ে দিব। যারা হচ্ছে আমাদের এক্সিস্টিং স্টুডেন্ট আছে তারা তো অবশ্যই এটা অ্যাভেল করতে পারবে। পাশাপাশি হচ্ছে যারা নতুন করে আমাদের কোর্সটা নেবেন তাদের জন্য এটা সবার জন্য মুক্ত থাকবে। কারণ আপনি ওই শীটটা আপনার কাছে থাকলে আপনি এট এ গ্ল্যান্স সবগুলো একবারে দেখে যাওয়ার সুযোগ পাবেন, এবং একবারে দেখে গেলে আপনার মোটামুটি একটা ধারণা থাকবে আর কি। কারণ আপনারা এই শীটটা যদি আমি নিচের দিকে যাই, তাহলে দেখবেন ম্যাক্সিমাম জায়গাতে আমাদের কি চলে আসতেছে, বিভিন্ন ডায়াগ্রাম আসতেছে, শুধু ডায়াগ্রাম। হ্যাঁ, এই ডায়াগ্রাম গুলো দেখেন, বিভিন্ন ধরনের ডায়াগ্রাম ছাড়া ম্যাক্সিমাম প্রশ্নগুলো হচ্ছে আমাদের ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম গুলো কিন্তু আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিলেটেড, প্র্যাকটিক্যাল প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা থাকে। আচ্ছা, তারপর চলে আসছে আমরা হচ্ছে ডিজাইনের যে বিষয়টা। ডিজাইনের মধ্যে গুরুত্বপূর্ণ, সহজ কথায় বলি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার যে ফুটিং ডিজাইনের যে বিষয়টা বা কলাম ডিজাইন। যদি কোনো কিছু প্রশ্ন মানে মনে হয় প্রশ্ন দিবেন, তাহলে দেখবেন যে কলাম ডিজাইনটা, যেহেতু এটা টাইম কম লাগে আর কি, খুব দ্রুত সময়ের মধ্যে সলভ করতে পারেন, কলাম ডিজাইনটা করে দিবেন। এখানে কলাম ডিজাইনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখতে হবে, আমরা সব সময় খেয়াল ইউএসডি তে করতে করতে মানে আমাদের এটা হ্যাবিচুয়াল হয়ে গেছে, আমরা এইটাই প্র্যাকটিস করে থাকি। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে কলাম ডিজাইনের ডাব্লিউএসডি মেথডে কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলা গুলো দেখে যাবেন। মাঝে মাঝে ডাব্লিউএসডি মেথডে ওরা কলাম ডিজাইনের যে কনসেপ্ট, এই জিনিসটা আমাদের দিয়ে দেয়, বা কলাম ডিজাইন করার প্রশ্ন আমাদের পরীক্ষায় দিয়ে দেয়। তো অবশ্যই কলাম ডিজাইনটা খুব গুরুত্ব সহকারে ডাব্লিউএসডি এবং ইউএসডি টা খুব ভালো করে দেখবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যে প্রশ্নটা সবসময় পড়বেন সেটা হচ্ছে কি আপনার ইউএসডি এবং ডাব্লিউএসডি এর মধ্যে পার্থক্য কি। পাশাপাশি হচ্ছে আপনার স্ল্যাবের রেইনফোর্সমেন্টের প্লেসমেন্ট গুলো কিরকম হবে, বিমের রেইনফোর্সমেন্টের প্লেসমেন্ট কিরকম হবে, ল্যাপিং কোথায় দিব, ল্যাপিং এর ডিস্টেন্স কিরকম হবে। তারপর হচ্ছে বিএনবিসি কোড অনুসারে আমাদের যে স্ট্রাপ গুলো আছে, স্ট্রাপের ডিস্টেন্স কি হবে, কলামের ক্ষেত্রে টাই ডিজাইন কি হবে, স্পাইরাল ডিজাইন কি হবে, কিভাবে স্পাইরাল ডিজাইন করবো। খুব সহজ প্রশ্ন, আপনাকে একটা রেক্টেঙ্গুলার কলাম দিয়ে জাস্ট বলা হলো যে তার স্পাইরাল গুলো ডিজাইন করে। এটার জন্য কিন্তু আপনার সাইন্টিফিক ক্যালকুলেটার কোনো দরকার নাই, আপনি যে নর্মাল ক্যালকুলেটার আছে এটা দিয়ে আপনি সলভ করে ফেলতে পারবেন। তো এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে ডিজাইনের জিনিসটা বলবেন। ডিজাইনের মধ্যে সবচেয়ে গুরুত্ব সহকারে যেটা পড়বেন সেটা হচ্ছে বিম পড়বেন, কলাম পড়বেন। বিমের মধ্যে সিম্পল সাপোর্টেড বিমটাই গুরুত্বপূর্ণ, আর মাঝে মাঝে ডাব্লিউ এনফোর্সমেন্ট আসতে পারে। টি বিম এর ক্ষেত্রে যে জিনিসটা বলবে, শুধু টি বিম এর ফ্লেঞ্জের ওয়াইড বের করার প্রসেস গুলো, কিভাবে আমরা ফ্লেঞ্জের ওয়াইডটা বের করবো, কি কি বিষয় কনসিডার করবো, এই বিষয়ে বিএনবিসি কি বলছে, এসিআই কোড কি বলছে, এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখে দিবেন। পাশাপাশি আরেকটা গুরুত্ব সহকারে বলবেন সেটা হচ্ছে আমাদের যে কভারিং গুলো আছে, আমাদের ক্লিয়ার কভার গুলো, আপনার হচ্ছে বিমের ক্ষেত্রে কত, কলামের ক্ষেত্রে কত, স্ল্যাবের ক্ষেত্রে কত, এই কভারিং গুলো করবেন। এই বিষয়টাতে আমাদের এই ডিএনবিসি কোডের আমাদের একটা শীট, সবাই জানেন, এটা আমাদের অলরেডি গ্রুপে দেওয়া আছে। তারপর আমরা এটা আবার দিয়ে দিব। তারপর অ্যালাউবেল যে আমাদের এখানে ডিফ্লেকশন কতটুকু আমি আসলে কনসিডার করব, বিমে কি ধরনের লোড আসতে পারে। উইন্ড প্রেসারের যে ডায়াগ্রামটা আছে এটা তেমন গুরুত্বপূর্ণ না, কিন্তু আমাদের আটকর জোনের যে ডায়াগ্রামটা আছে, বাংলাদেশ ডায়াগ্রাম চিত্র, বাংলাদেশের যে ম্যাপটা আছে, এই ম্যাপটা চারটা জোন দেখিয়ে আমরা কিভাবে মূলত কোন জোনে কোন বিষয়টা আসবে। অবশ্যই সবগুলো জেলা হয়তো বা আপনি ইন্ডিকেট করতে পারবেন না, কিন্তু মেইন মেইন কিছু জেলা অবশ্যই আপনি ইন্ডিকেট করে দিবেন ম্যাপের মধ্যে। এই ম্যাপটা আমাদের এইখানে দেওয়া আছে, এটা একটু প্র্যাকটিস করে যেতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনার প্রিভিয়াস যে কোশ্চেন গুলো ছিল সেটাতেও আমাদের আসছে। এইটা খুব গুরুত্ব সহকারে আপনি দেখবেন আর কি। আচ্ছা, তাহলে আমি যেটা বললাম, এখানে বিমের কথা বলা হলো, তারপরে চলে আসে হচ্ছে আমরা কলাম। কলামের ক্ষেত্রে যে ঘটনা, বিমের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেটা হচ্ছে আপনার মূলত একটা বিমের মধ্যে আমরা কয় ধরনের ক্র্যাক দেখতে পারি।
যেমন ধরেন যে আপনার সাপোর্টের কাছে শেয়ার ক্র্যাক আসে, মাঝখানে এই সাপোর্ট একটু দূরে ফ্লেক্সারাল শেয়ার ক্র্যাক আসে, মাঝখানে ফ্লেক্সারাল ক্র্যাক আসে। এই ফ্লেক্সারাল ক্র্যাককে রেজিস্ট করার জন্য আসলে কোন বার ব্যবহার করা হয়, একটু টেকনিক্যাল প্রশ্নগুলো পড়বেন, মানে যে কি কি প্রশ্ন হয় এই ধরনের প্রশ্নগুলো পড়বেন। আর হচ্ছে আমরা শেয়ার ক্র্যাক কে রেজিস্ট করার জন্য আসলে আমরা স্টেপ ব্যবহার করে থাকি। এটাকে এই যে আমাদের ফ্লেক্সারাল যে ক্র্যাকটা আসে এর জন্য আসলে মেন রোডে ব্যবহার করা হয়ে থাকে। এই জিনিসগুলো একটু গুরুত্ব সহকারে আপনাদেরকে পড়তে হবে। তারপর চলে আসি কলাম। কলামের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আগেই বললাম যে টাই রড ডিজাইন এবং স্ট্রাপ ডিজাইনের যে বিষয়টা আছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি আপনারা কলামের ডিজাইন করার প্রসেস ডাব্লিউএসডি এবং ইউএসডি মেথডে পড়বেন। কলামে ক্রস সেকশনটা কিরকম হবে, কোন জায়গায় হচ্ছে আমরা মূলত ল্যাপিং দিব, কোন এক জায়গায় আসলে আমি 100% ল্যাপিং দিতে পারবো কিনা, 50% ল্যাপিং দিব, এই বিষয়টা আমাদের এই বিএনবিসি শীটে দেওয়া আছে। এটাতে আপনারা খুব মানে সুন্দর করে এটা দেখে নিলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। ওইটা একটু দেখে নিবেন আর কি। তারপর চলে আসে ফুটিং এর মধ্যে শুধু হচ্ছে পাঞ্চিং শেয়ার চেকটা, পাঞ্চিং শেয়ার চেকের মধ্যে একটু গুরুত্ব সহকারে এটা পড়বেন। আর একটা জিনিস পড়তে হবে সেটা হচ্ছে বন্ড স্ট্রেস। বন্ড স্ট্রেসটা সাধারণত আমরা ইউএসডি মেথডে আমাদের এখন নাই, এটাকে আমরা অ্যাঙ্করেজ বা ডেভেলপমেন্ট লেন্থে নিয়ে চলে গেছি, কিন্তু অ্যাঙ্করেজ বা ডেভেলপমেন্ট লেন্থের যে টপিকটা আছে এটা সূত্র অনেক বড়, এটা আমরা নর্মালিটির মধ্যে আসে। ডাব্লিউএসডি মেথডে আপনি কিভাবে আসলে ডেভেলপমেন্ট লাইনটা বের করবেন এই মেথডটা আমাদের দেওয়া আছে, আপনারা চাইলে ওই শিটে অ্যাভেল করতে পারেন। আর যারা আছে তারা তো দেখবেনই অবশ্যই। আপনার হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের ডেভেলপমেন্ট লাইনটা কেমনে আমরা বের করবো আর কি, আর অ্যাঙ্করেজের লেনটা আমরা কেমনে বের করবো, এই যে ডাব্লিউএসডি মেথডের যে শর্ট ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা একটু দেখে দেওয়ার চেষ্টা করবেন। আর ফুডিং এর মধ্যে শুধু পাঞ্চিং শেয়ার টেস্টটা করবেন। আর স্ল্যাবের ক্ষেত্রে যদি আমি বলতে চাই, স্ল্যাবের ক্ষেত্রে অবশ্যই ওয়ান ওয়ে স্ল্যাবে এবং টু ওয়ে স্ল্যাবের মধ্যে পার্থক্য যেটা আছে এটা গুরুত্ব সহকারে পড়তে হবে। এবং ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাবের রডের প্লেসমেন্ট গুলো দেখিয়ে চিত্র রাখতে হবে। অনেকে কি করে শুধু প্ল্যানটা এঁকে দেয়, সাইডে ক্রস সেকশন দেয় না, এটার জন্য আসলে মার্ক আপনার 50% কমে যাবে। অবশ্যই প্ল্যানের পাশাপাশি ক্রস সেকশনটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবে, মানে এক্সামিনার বুঝতে পারবে যে আপনি মেইন রেনফোর্সমেন্টটা যে ডিরেকশনে দেওয়ার কথা সেই ডিরেকশনে দিচ্ছেন কিনা। এবং আপনার যে সিঙ্কেজ বাসটা আসলে যে ডিরেকশন দেওয়ার কথা সেই ডিরেকশনে দিচ্ছেন কিনা। মানে বিষয়টা হচ্ছে এরকম। আমরা সাধারণত এখানে আপনার হচ্ছে এনকরেজ করে রড গুলা দিই। এখন আপনি এই রডের প্লেসমেন্ট, রডটা যে বসাচ্ছেন ক্রস সেকশন কেটে, এই রডটা দেখে বোঝা যাবে এটা উপরে আসে না নিচে আসে। উপরে নিচে দেখে কিন্তু বুঝতে পারবো যে আপনার যে ডিরেকশনে দেওয়ার কথা ছিল রড গুলো আসলে সেই ডিরেকশনে দেওয়া আছে কিনা, এটা গুরুত্ব সহকারে একটু দেখে নিবেন। তারপর টু এস লাভের ক্ষেত্রে আমরা যে মূল একটা মেথড আছে সেটা হচ্ছে ডিরেক্ট ডিজাইন মেথড। ওই ডিরেক্ট ডিজাইন মেথডে কিছু অ্যাজাম্পশন আছে, এটা নিউটনের বই খুব গুরুত্ব সহকারে দেওয়া, মানে খুব সুন্দর করে পয়েন্ট আপ করে দেওয়া আছে। 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্ট খুব সুন্দর করে পড়ে যাবেন যাতে ডিরেক্ট ডিজাইন মেথডে এই পয়েন্ট গুলো যদি পরীক্ষায় আসে যাতে আমরা ছেড়ে না আসি। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি। তারপর চলে আসছি ডিজাইনের পরে আমাদের সার্ভিং এর ইস্যু আছে। সার্ভিং থেকে প্রতিবারই প্রশ্ন হয় দুইটা, সার্ভিং এর মধ্যে বিয়ারিং এর বিষয়গুলো, লেভেলিং এর বিষয়গুলো। আবার দেখবেন যে কোন একটা জায়গায় হচ্ছে আপনি চেইন সার্ভে করতেছেন, এই চেইন সার্ভের ক্ষেত্রে কিছু অবস্টাকল থাকতে পারে, এই অবস্টাকল গুলো কিভাবে দূর করে আপনি মূলত এই সার্ভিং এর কাজটা কন্টিনিউ করতে পারবেন, এই মেথড গুলো খুব চিত্র সহকারে খুব ভালোভাবে পড়তে হবে। কোনো একটা বিল্ডিং যদি থাকে, আপনি এই বিল্ডিং এর মধ্যে, বিল্ডিং এর তো ওই পাশে যাইতে পারতেছেন না, কিন্তু তারপর চেইন সার্ভে করা যায়। আসলে আমি চেইন সার্ভেটা কিভাবে করবো, মাঝখানে একটা রিভার পড়ে গেল, এই রিভারটা কিভাবে আমি অতিক্রম করবো, মাঝখানে একটা জঙ্গল পড়ে গেল, এটাকে আমি কিভাবে অতিক্রম করবো, এমন একটা জায়গায় হলো জঙ্গল আছে রিভারও আছে, আমি এটাকে কিভাবে অতিক্রম করবো, এটার প্রসেস গুলো কিন্তু খুব সুন্দর করে লেখা আছে এখানে। কিছু প্রিভিয়াস প্রশ্ন ওই টাইপের আছে, ওইটা গুরুত্ব সহকারে একটু দেখতে হবে। তারপর বিয়ারিং এর মধ্যে আমরা সাধারণত সিম্পল বিয়ারিং গুলা, হোল সার্কেল বিয়ারিং বা ফোর্স বিয়ারিং বা ফল বিয়ারিং, এই যে জিনিসগুলো আছে আমরা শুধু এইগুলো বের করি, কিন্তু ম্যাগনেটিক বিয়ারিংটা আসলে আমরা তেমন গুরুত্ব দিই না। একটু রিকোয়েস্ট থাকবে যে ম্যাগনেটিক বিয়ারিংটা ভালো করে দেখে যাবে, এটা ছেড়ে দেওয়া যাবে না। তারপরে ট্রান্সপোর্টেশনের মধ্যে তো এই যে এই চিত্রটা আছে যে আপনার হচ্ছে রাইট রাইট ওয়ের যে একটা ফিগার আছে বিভিন্ন অংশ দেখে, এখানে আবার এটার মধ্যে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে আপনার হাইওয়ের ক্ষেত্রে কি রকম হবে, তারপর হচ্ছে আপনার যদি একটা শহর এলাকার মধ্যে একটা রাস্তা নির্মাণ করতে চান তাহলে এখানে আসলে রাইট ওয়েটার ডায়াগ্রামটা কি রকম হবে, দুইটার জন্য দুই রকম চিত্র আছে। এটা এলজিইডির নিজস্ব ওয়েবসাইটে গেলে ওদের দেখবেন যে রোডের বিভিন্ন ক্রস সেকশন গুলো দেওয়া আছে। এটা জাস্ট সার্চ করলেই আপনারা হচ্ছে এটার ডায়াগ্রাম গুলো পেয়ে যাবেন। ওই ডায়াগ্রাম গুলো খুব ভালো করে প্র্যাকটিস করে নিবেন আর কি। আচ্ছা, তারপরে ম্যাটেরিয়ালস, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস নিয়ে তো বলার কিছুই নাই। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে আছে সেটা হচ্ছে এই থিওরি গুলা। এই থিওরি গুলো খুব ভালো করে পড়তে হবে। আর পাশাপাশি হচ্ছে এখানে এফএম এর অঙ্ক বারবার প্র্যাকটিস করে যাবেন, এফএম এর অঙ্ক যেন কোনোভাবে মিস না হয় আর কি। এফএম এর অঙ্ক সহজ,
আপনার ছকের থেকে ওই যে আমাদের কম্বাইন এফএম যেটা আছে, দুই ধরনের এফএম এর বালি মিশ্রণ করলে ফাইনাল এফএমটা কত হবে, বা কোন এফএম এর রেশিওটা কত হয়, এই বিষয়গুলো আসলে গুরুত্ব সহকারে একটু দেখে যাবেন। ম্যাটেরিয়ালস এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, পাশাপাশি ম্যাটেরিয়ালস এর মধ্যে যেটা আছে যে বিভিন্ন ধরনের টেস্ট গুলো, যেমন আমরা উডের টেস্ট গুলো বা কাঠকে আমরা কেন হচ্ছে ওয়েদারিং করি, এই 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 ধরনের যে প্রশ্নগুলো, কাঠকে ওয়েদারিং করলে ময়েশ্চার বাড়লো কমলো, এটা একটা পার্সেন্টেজ, কত পার্সেন্ট ময়েশ্চার মানে আমাদের কাঠ শোষণ করলো, এই টাইপের কিছু অঙ্ক আছে, ছোট ছোট অঙ্ক, এক লাইনের অঙ্ক, এই জিনিসগুলো একটু দেখে যাবেন। এই গেল হচ্ছে মূলত আমাদের জাস্ট হালকা ধারণা দেওয়া যে আপনার হচ্ছে কিভাবে মূলত টেকনিক্যাল পার্ট গুলো শেষ করবেন। এই যে আর্টস এর চিত্রগুলো, এখানে ম্যাক্সিমাম চিত্রগুলো আছে। এখন চলে আসছে জিওটেক। জিওটেকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে প্রথমে সয়েল প্রপার্টিজ, যেগুলো আছে সয়েল প্রপার্টিজ এর মধ্যে সয়েল ক্লাসিফিকেশনের যে বিষয়গুলো আছে, এটা গুরুত্ব সহকারে দেখতে হবে। তারপর হচ্ছে আমাদের সহজ কথা, ভয়েড কেমনে বের করবো, পোরোসিটি কেমনে বের করবো, ইনটেট কেমনে বের করবো, এই যে ফর্মুলা গুলো আছে, থ্রি ফেজ ডায়াগ্রাম আঁকার চেষ্টা করবেন, টু ফেজ ডায়াগ্রাম আঁকার চেষ্টা করবেন। এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। সবচেয়ে বেশি যে অধ্যায়টা এখানে গুরুত্বপূর্ণ, এটা যে কম্পেকশন এবং কনসলিডেশনের যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টার যে ডায়াগ্রাম গুলো আছে, প্রত্যেকটা ডায়াগ্রামে আপনাকে আঁকতে হবে। এই অধ্যায় থেকে ম্যাক্সিমাম সময় আপনি যদি দেখেন, তাহলে এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে। এখানে যেন কোনো ধরনের ডায়াগ্রাম মিস না হয়ে যায়, এটা খুব ভালো করে কমপ্লেক্স অধ্যায়টা খুব ভালো করে পড়ার চেষ্টা করবে। ফাউন্ডেশনের মধ্যে জাস্ট ফাউন্ডেশনের যে বিষয়গুলো আছে, যে আপনার কখন ফাউন্ডেশন ফেল করবে, কোন কোন ক্ষেত্রে আমাদের ডিপ ফাউন্ডেশন ব্যবহার করি, কোন কোন ক্ষেত্রে হচ্ছে আমরা স্যালো ফাউন্ডেশন ব্যবহার করি, তারপর হচ্ছে আপনার একটা ফুটিং কখন ফেল করতে পারে, এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে করবেন। এবং পাইলের মধ্যে পাইলের প্রকারভেদটা একদম ডিটেলসে পড়ে যাবেন, কোন পাইলটা কোথায় বেটার পাইল কোথায় ব্যবহার করব, ফ্রিকশন পাইল কোথায় ব্যবহার করবো, স্যান্ড পাইল কোথায় ব্যবহার করব, এবং কোন সয়েল কন্ডিশনে কোন ধরনের পাইল দিতে হবে, ম্যাট কেন আমরা ব্যবহার করে থাকি, এই ধরনের যে প্রশ্নগুলো আছে, এই থিওরিগুলো খুব ভালো করে করবেন। আর জাস্ট সিম্পল আকারে আমাদের যে হচ্ছে সয়েলের যে ক্যাপাসিটি বের করার যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলা দিয়ে সহজে ছোট ছোট যে অঙ্কগুলো করা যায়, এই অঙ্কগুলা গুরুত্ব সহকারে দেখে যাবে। এক কথায় জিওটেকটা আপনার এখান থেকে দুইটা প্রশ্ন থাকবে মোটামুটি ধরা যায়। এই প্রশ্নগুলা গুরুত্ব সহকারে একটু দেখে যাওয়া দরকার আছে। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং যত টেস্ট আছে, আপনারা দেখবেন যে আপনি যদি যারা প্রিভিয়াস কোশ্চেন দেখার চেষ্টা করছেন, দেখবেন যে আপনার টেস্টের উপরে মিনিমাম 8 থেকে 10 বা 15 মার্ক পর্যন্ত প্রশ্ন থাকে। তো আমরা এখানে একদম শর্ট আকারে যে টেস্ট গুলো আছে, এই টেস্ট গুলোর একটা শীট দেওয়ার চেষ্টা করবো আপনাদের, যাতে আপনারা দেখে মেইন মেইন পয়েন্ট গুলো মাথায় রাখলে আপনি নিজের ভাষায় বাংলায় যদি লিখতে চান, বাংলায় লিখতে পারবেন। টেকনিক্যাল পার্ট গুলো অবশ্যই ইংলিশ ফলো করে লিখবেন আর কি। তো এই টেস্ট গুলা মানে সিভিল ইঞ্জিনিয়ারিং যত টেস্ট আছে, তার একটা শীট দেওয়া আছে, এই শীটটা আমি গ্রুপে দিয়ে দিব। এই শীটটা খুব ভালো করে পড়ে যাবেন। জাস্ট কথা বললে টেকনিক্যালের উপর সারাদিন বলা যাবে। আর আমি হচ্ছে একটা আজকে সময় কম পাওয়ার কারণে, অফিস থেকে আসলে আমি 8টার সময় আসছি, এই জন্য আমি আপনাদের জন্য স্লাইড তৈরি করতে পারি না। আমি একটা স্লাইড তৈরি করে কোন বিষয়গুলো গুরুত্ব দিবেন আমি এরকম একটা স্লাইড তৈরি করে আপনাদের গ্রুপে দিয়ে দেবো আর কি। আর এই টেস্টের যে বিষয়টা বললাম, এইটা প্লাস ফিগার প্লাস বিএনবিসি যে আমাদের শীটটা আছে, এইটা আর আমি প্রিভিয়াস কোশ্চেন যেটা আমি কালেক্ট করার চেষ্টা করছি বা টাইপ করার চেষ্টা করছি, এই এই টোটাল টপিকটা আমরা গ্রুপে দিয়ে দিব। এটা দেখে আপনারা ধারণা নিয়ে ইনশাল্লাহ আশা করি খুব ভালো একটা পরীক্ষা দেওয়া সম্ভব। টেকনিক্যাল পার্টে আশা করি যাদের মোটামুটি বেসিক আছে, খুব হাই হাই বেসিক থাকার দরকার নাই, সব অ্যান্সার করে আসা পসিবল। কিন্তু এটা সবসময় খেয়াল রাখবেন যে ননে আপনি যতই ভালো লেখেন না কেন, ওখানে কিছু মার্ক কাটার জায়গা থাকে, কিন্তু এইখানে যদি আপনি মূল কনসেপ্টটা ধরতে পারেন, বুঝাইতে পারেন যে এই বিষয়টা আসলে আমি বলতে চাচ্ছি, এবং এক্সামিনার যদি তার তার স্যাটিসফ্যাকশন আসবে আপনি যদি ঠিক জায়গায় নক করতে পারেন আর কি। তো এইখানে 80 মার্কের মধ্যে 70 পর্যন্ত তোলা খুবই সহজ। কারণ আপনার ধরেন ওইদিকে আপনি 12 12 করে 4টা টপিকে যদি আহ, 3টা টপিক 3 × 36, বা ধরলাম যে আপনি আরো বেশি ধরলাম, আরো বেশি তুললেন, ধরেন যে ওখান থেকে 70 তুললেন, এতগুলো আমার ওখানে 120 মার্ক, 120-এর মধ্যে 70 আপনি তুলেন, আর এই পাশে 70 যদি আপনি চলে আসে, তাহলে কিন্তু 140 মার্ক হয়ে যাচ্ছে। তো টেকনিক্যাল পার্টটাকে অবহেলা সহকারে দেখার কোনো মানে নাই। এটাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন আর কি। এবং কি চেষ্টা করবেন যে টেকনিক্যাল পার্টে যে 1.5 ঘন্টা আছে, আমি মনে করি এই 80 মার্ক 1.5 ঘন্টা অ্যান্সার করা খুবই সহজ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা আপনাকে দেখতে হবে কোন প্রশ্নের পিছনে কত মার্ক আছে, ওইটা দেখে আপনাকে অ্যান্সার করতে হবে। ধরেন যে আপনার একটা সংজ্ঞা সংজ্ঞা চাইছি, এখানে দেখবেন যে অনেক ডেফিনেশন আছে, অনেক ডেফিনেশনের অভাব নেই। তো এখন এই ডেফিনেশন আমরা যেমন এখানে হুকস লর কথা বলছি, আপনি হুকস ল লিখে জাস্ট ফর্মুলা, এখানে এখানে আমরা যে অ্যান্সারটা দেখছি, এখানে হুকস লটা দেওয়া আছে, কিন্তু এখানে ম্যাথমেটিক্যাল ফর্মটা কিন্তু দেখা দিলে খুব ভালো হয় যে হুকস লর মধ্যে কি বলছে আমাদের।
স্ট্রেসটা হচ্ছে স্ট্রেনের সমানুপাতিক, তাহলে এটা আপনাকে দেখা দিতে হবে যে এটা স্ট্রেস আর এটা হচ্ছে আপনার স্ট্রেন। এই জাস্ট একটা লাইন লিখে যদি আপনি এই একটা ফর্মুলা লিখে দিতে পারেন, তাহলে কিন্তু মার্কটা আর বাকি 10 দিনের জন্য থেকে আপনাদের একটু ব্যতিক্রম হবে। তো এই বিষয়গুলো একটু খেয়াল করে অ্যান্সার করার চেষ্টা করবেন। আর হচ্ছে সব সময় চেষ্টা করবেন যাতে যদি 1 মার্ক হয় 1-2 লাইনের মধ্যে কিভাবে আমি অ্যান্সার করতে পারবো। আর ম্যাথ যেটা, সেটাতে অবশ্যই যেমন সিয়াফুল বেন্ডিং মানে 8-10 মার্ক থাকেই, তো ওইটাতে অবশ্যই ওটা অ্যান্সার করতে পারবেন। ট্রায়াঙ্গুলার লোড গুলা যারা আমাদের পেইড ব্যাচে আসেন আর কি, যাদের ক্লাস নেওয়া হয়েছে, আমি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট অনেক সমস্যা ছিল, আমি বেসিক কথাগুলো একদম যে জিনিসগুলো খেয়াল রেখে আপনি অ্যান্সার করবেন সেই বিষয়গুলোর মধ্যে ওই বিষয়গুলো নিয়ে প্রায় 2.5 ঘন্টার একটা ক্লাস আমার গ্রুপে দেওয়া আছে। তো শেষের গুলো দেখার দরকার নেই, কিন্তু প্রথমে আসলে কোন কোন লোড থাকতে পারে সেই লোডের ক্ষেত্রে কি কি বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখতে হবে, এবং বিশেষ করে ট্রায়াঙ্গুলার লোডের ক্ষেত্রে আসলে আমি কিভাবে সামনের দিকে অগ্রসর হবো এই বিষয়টা খুব ভালো করে বলে দেওয়া আছে। ওইটা খেয়াল রেখে সবচেয়ে বড় সমস্যা হবে অনেকে যারা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট একটু প্রবলেম হয়, তারা ট্রায়াঙ্গুলার লোডে সবচেয়ে বেশি কষ্ট, মানে আঁকতে কষ্ট হয় আর কি। তো এই বিষয়টা 1-2টা প্র্যাকটিস করবেন, আমি যেভাবে বলছি ওইভাবে প্র্যাকটিস করে যাওয়ার চেষ্টা করুন, দেখবেন পরীক্ষা হলে কখনো সমস্যা হবে না। আর শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্টের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন আমি যেটা বলি, যে আপনার সাপোর্ট রিয়াকশনের ক্ষেত্রে আপনি যেটা করবেন, একবার এখানে মুভমেন্ট নেবেন, নিয়ে এটা সাপোর্ট রিয়াকশন বের করবেন, আবার একবার এখানে মুভমেন্ট নেবেন, এটা সাপোর্ট রিয়াকশন বের করবেন, করে দুইটা যোগ করে দেখবেন যে উপরের লোডের সমান হচ্ছে কিনা। কিন্তু অনেকে করে কি যে আপনার হচ্ছে এইখানে মোমেন্ট নিয়ে এখানকার সাপোর্ট রিয়াকশন বের করে করে টোটাল লোড থেকে বাদ দেয়। বাদ দিয়ে কি হয়, আপনার যদি এই সাপোর্ট রিয়াকশন বের করতে ভুল হয়, তাহলে কিন্তু আপনার পরে যে সাপোর্ট রিয়াকশনটা বের করলেন ওটা ভুল। আপনার শেয়ার ফোর্স মিলে যাবে কিন্তু যাই দেখবেন বেন্ডিং মোমেন্ট মিলতেছে না। আর এরকম একটা সহজ প্রশ্ন যদি একবার আটকে যান, মাথা পুরো গরম হয়ে যাবে, আর আপনি অ্যান্সার করতে পারবেন না। আর একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, যেটা আপনার কাছে মনে হচ্ছে আপনি পড়ছেন কিন্তু এই সময় মাথায় আসতেছে না, ওইটা করার দরকার নেই। ওইটাতে সময় দেওয়ার দরকার নেই। আপনি যেটা করবেন, স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। একটা জিনিস খেয়াল করবেন, আমার ক্ষেত্রে আমি যেটা সবসময় ফলো করি, ধরেন যে আপনি যখন পরীক্ষা হলে ঢুকছেন, আপনি এখানে বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে আহ বাংলাদেশ বিষয়াবলী, হাবি, এই সবগুলা নিয়ে আপনি মূলত পরীক্ষা হলে গেছেন। এখন আপনি যখন বাংলা অ্যান্সার করে ফেললেন, দেখবেন বাংলার বিষয়টা আপনার মাথা থেকে প্রেশার কমে গেছে। একইভাবে আপনি ইংলিশ অ্যান্সার করলেন, আপনার ইংলিশের প্রেশারটা আপনার কমে গেছে, মানে মাথা হালকা হওয়া শুরু হয়েছে। তো একইভাবে ডিপার্টমেন্টে দেখবেন যে আপনি 80 মার্কের মধ্যে 5টা প্রশ্ন আপনি একদম দেখলেই একবারে পারছেন। এই 5টা প্রশ্ন যদি আপনি খুব দ্রুত অ্যান্সার করে ফেলতে পারেন, অন্য জায়গায় সময় নষ্ট না করে, তাহলে দেখবেন যে ওই 5টা প্রশ্নের যে প্রেশার ছিল ওই প্রেশারটা আপনার মাথা থেকে আউট হয়ে গেল। তাহলে আপনার এখন কি হলো, মাথা রিল্যাক্স হবে। তখন ওই যে আগে যে প্রশ্নটা মনে হচ্ছে এটা আমি পারবো, দেখছিলাম, মনে পড়তেছে না, দেখবেন যে তখন মনে চলে আসবে। ওই জন্য কখনো যেটা পারতেছেন না, এখন এই হচ্ছে না, ওইখানে সময় নষ্ট না করে দ্রুত স্কোর করে পরের প্রশ্ন চলে যাবেন। চেষ্টা করবেন যে আপনার এখানে 16টা প্রশ্ন আছে, 16টার মধ্যে যদি আপনি 8টা প্রশ্ন অ্যান্সার করে ফেলতে পারেন, তাহলে 8টা প্রশ্নের ফর্মুলাটা যা কিছু আছে সব আপনার মাথা থেকে হালকা হয়ে যাবে, এটা বের হয়ে যাবে, এটা আর দরকার নেই। আপনি বুঝতেছেন, এটা নিয়ে আমার প্রেশার নেওয়ার দরকার নেই, বাকি যেটা অংশ আছে সেটা নিয়ে আমার আসলে গুরুত্ব সহকারে ভাবতে হবে। তো এই হচ্ছে ওভারঅল আমার পক্ষ থেকে টেকনিক্যালের বিষয়ে যে কথাবার্তা ছিল। আর আমি সরি, আসলে আমি স্লাইডটা তৈরি করতে পারি নাই সময় স্বল্পতার কারণে আর কি। ইনশাল্লাহ আমি একটা স্লাইড আকারে কিভাবে কোন কোন অধ্যায়গুলো বেশি গুরুত্ব দিবেন এটা আমি ইনশাল্লাহ কালকের মধ্যে প্রিপেয়ার করে আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে। আর যা বললাম অবশ্যই চেষ্টা করবেন যেন পড়াশোনার মধ্যে এই কয়টা দিন থাকা যায়, পড়াশোনার বাইরে যেন একটা মুহূর্ত না যায়। আমরা যখন অ্যাডমিশনে ছিলাম, আমাদের বড় ভাইরা বলতো যে এখন এই সময়টাতে ওয়াশরুমে যাওয়ার সময় সতর্কভাবে যাইতে হবে। তো ওয়াশরুমে গিয়ে আপনি পড়ে গেলেন, দেখবেন যে আপনার একটা দিন নষ্ট হয়ে গেল, যেন এই ধরনের কোনো সমস্যা না হয় আর কি। ওভারঅল এই কথাগুলো মাথায় রেখে মূলত আপনারা হচ্ছে পড়াশোনা করবেন। আর আমাদের যে এখানে প্যাকেজের কথাটা এখানে দেওয়া আছে, এই প্যাকেজটা খুব গুরুত্ব সহকারেই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনি টাইম ম্যানেজমেন্ট যে বুঝে যাবে তার জন্য আর কোনো আসলে প্রবলেম থাকে না। আমাদের দেখেন খুবই স্বল্প মূল্যে 300 টাকার মধ্যে আমরা 2টা ফুল মডেল নেওয়ার চেষ্টা করতেছি। যারা নতুন করে এনরোল করতে যাচ্ছেন অবশ্যই এই 2টা মডেল দিবেন, হাত অনেক ইজি হয়ে যাবে। পরীক্ষার হলে আসলে আপনি কিভাবে প্রিপারেশনটা নিবেন সেটা সম্বন্ধে আপনার একটা ভালো ধারণা হবে, এবং আপনি যেই জিনিসটা এই 2টা মডেলে ফলো করবেন, অবশ্যই চেষ্টা করবেন পরের মডেলে যেন এই 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 মানে ফাইনাল পরীক্ষার মধ্যে, মানে রিটেনের মধ্যে যেন আমি এইটাই ফলো করি। কারণ হচ্ছে ব্যাপারটা, আপনি ধরেন যে এখন এক ধরনের পরীক্ষা দিলেন, মানে আমি এক কথায় বলি যে আপনি ধরেন যে কোনো সেনাবাহিনীতে যোগ দিলেন, যোগ দেওয়ার পরে আপনাকে সারা বছর ধরে প্র্যাকটিস করা হলো যে তুমি এইভাবে কোনো শত্রুকে দেখলে গুলি করবা, কিন্তু পরীক্ষার আগের রাতে কোনো এক বড় ভাই আসে বললো যে আপনাকে যে ভাই তুমি এক কাজ করবা, নন আগে অ্যান্সার না করে আপনি ডিপার্টমেন্ট অ্যান্সার করবো। আপনি এতদিন ধরে প্র্যাকটিস করে আসছেন যে আপনি নন অ্যান্সার করবেন, কিন্তু হঠাৎ করে কারো একজনের কথা আপনাকে ভালো লাগতেই পারে, ভালো লাগলো আপনি শুরু করলেন কি ডিপার্টমেন্ট দিয়ে, এতে হলো কি নন একটা পার্ট আপনি প্র্যাকটিস করতে পারলেন না। কিন্তু আপনি যদি রেগুলার একটা প্র্যাকটিসের মধ্যে থেকে যান, আপনি যেইভাবে আসেন
সেইভাবে যদি পরীক্ষাটা দেন, মানে এখন এই দুইটা মডেল যেভাবে দিবেন ফাইনালটাও ঠিক যদি ওইভাবে দেন, তাহলে দেখবেন যে আপনি যে প্ল্যান তৈরি করছেন ঠিক এই প্ল্যানে আগাচ্ছেন। তো এক রাতের মধ্যে আপনি বন্দুক চালানোর সিস্টেম যদি চেঞ্জ করে ফেলেন, তাহলে আপনি শত্রুকে মারবেন না, শত্রু আপনাকে মেরে ফেলবে। এখানে অনেক কম্পিটিশনের ব্যাপার। 1600 স্টুডেন্টের মধ্যে 181 জনের মধ্যে আসতে হবে। আপনি হয়তো ভাইবা পরীক্ষা দিয়ে ভাই ভাই যাবেন, এটা কোনো স্যাটিসফ্যাকশন না। আপনাকে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর আপনি আইডিয়া করতে পারবেন আপনি আসলে আপনার চাকরি পাওয়ার যোগ্য কতটুকু। ওই জন্য এই দুটা মডেলের মাধ্যমে যদি আপনি আপনার প্র্যাকটিসটা ঠিক রাখতে পারেন, এবং কি এখানে যে প্রসেসে ফলো করবেন ঠিক ওই প্রসেসে যদি আপনি ফাইনালে করেন, তাহলে দেখবেন যে আপনার প্ল্যান এক্সিকিউট হয়ে যাবে এবং আপনি খুব ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবেন। তো আমাদের এখানে প্যাকেজ ওয়ান এর কথা বলছি, যারা নতুন আছে, যদি ম্যাটেরিয়ালস গুলো আপনারা দেখতে চান, ম্যাটেরিয়ালস গুলো খুব সুন্দরভাবে আমাদের সাজানো, প্রায় 120টা ম্যাটেরিয়াল দেওয়া আছে, নতুন কেউ চাইলে এটা নিতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে, যদি কারো কাছে মনে হয় আমার সময় কম, অ্যাটলিস্ট পরীক্ষাটা যাতে আপনি দুটো পরীক্ষা দিতে পারেন, এই দুটো পরীক্ষা আহ আপনার অনেক বেশি উপকারে আসবে আশা করি। এবং আপনার টাইম ম্যানেজমেন্টটা, যেটা ভাই খুব সুন্দর একটা টাইম ম্যানেজমেন্টের বিষয় আপনাদের বলছে, আপনারা আপনাদের সামনে টেবিলের সামনে এই টাইম ম্যানেজমেন্টটা লিখে রাখতে পারেন। পরীক্ষা এখানে মডেল টেস্ট, আমাদের এখানে মডেল টেস্টে যখন বসবেন, তখন আপনার ওই জিনিসটা ফলো করে করে চেষ্টা করবেন যে আপনার ওই টাইমটা মেনটেন করতে পারতেছেন কিনা। প্রথম পরীক্ষাটা খারাপ হোক, কিন্তু আপনি চেষ্টা করবেন আমি টাইমটা মেনটেন করতে পারতেছি কিনা। ননের ক্ষেত্রেও সেম ঘটনাটা খেয়াল রাখবেন, যে আপনি ননের ক্ষেত্রেও অ্যান্সার করতে গিয়ে ধরেন বাংলাতে আপনার কিছু আনকমন কিছু মনে হচ্ছে যে মনে পড়তেছে, এটা করার দরকার নাই। আপনি ধরেন যে বাংলায় 40 মার্ক অ্যান্সার করতে পারতেছেন না, কিন্তু ইংলিশটা আপনার এখন মনে হচ্ছে সহজ, ইংলিশটা অ্যান্সার করে গেলেন। তারপর হচ্ছে আপনার বাংলাদেশ বিষয় বলি হোক, আন্তর্জাতিক বিষয় বলি হোক, সেটা দুইটা মনে পড়তেছে, দুইটা অ্যান্সার করবেন। এভাবে যত দ্রুত পারেন এভাবে অ্যান্সার করার চেষ্টা করবেন আর কি। ওভারঅল আমার পক্ষ থেকে এইটুকু সাজেশন থাকবে। আর যারা নতুন করে আমাদের এই প্যাকেজটা নিবেন 300 টাকা, তাদের সবার জন্য আমার পক্ষ থেকে গিফট হিসাবে থাকবে হচ্ছে আমাদের বিএনবিসি কোডের যে নোটটা তৈরি করা আছে, প্রিভিয়াস কোশ্চেন গুলো আছে, এবং ডায়াগ্রাম এবং টেকনিক্যাল পার্টের যতগুলো টেস্ট আছে সেগুলো সামারি আকারে দেওয়া আছে। এই চারটা জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। আর পরীক্ষার রুটিনটা আমাদের গ্রুপে দেওয়া আছে। আপনারা সবাই চেষ্টা করবেন যে ওই রুটিন, যে বিশেষ করে যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট অলরেডি আছেন, আহ, তারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের আজকে থেকে পড়াশোনা করা, মানে আমাদের প্রথম পরীক্ষাটাকে মাথায় বেস করে নিয়ে পড়াশোনা শুরু করে দিবেন, এটাই রিকোয়েস্ট। ধন্যবাদ সবাইকে। রিমন ভাই, আপনি হচ্ছে প্রশ্ন নেন এবং কি অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন, আমি শেষ করতে ওকে, ঠিক আছে। ধন্যবাদ হামিদুর ভাই, ডিটেইলে টেকনিক্যাল অংশের এলাবোরেট আলোচনা করার জন্য। আপনার অভিজ্ঞতা আমাদের পার্টিসিপেন্টদের অনেক কাজে লাগবে বলে আমরা বিশ্বাস করি। আপনি টেকনিক্যাল বিভিন্ন পরীক্ষায় যে আনম্যাচেবল সাকসেস পেয়েছেন, সেই সাকসেস আমাদের পার্টিসিপেন্ট, আমাদের কোর্সে যা যুক্ত আছেন বা যুক্ত হবেন, তাদের লাইফে আসুক। তারাও হচ্ছে এলজিডি যে 181 পোস্টের যে বিশাল সার্কুলার, তার মধ্যে একটি করে পদ আর নিজেদের জন্য পান, এই আশা আমরা রাখি। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের কাছ থেকে আমি এখন প্রশ্ন প্রত্যাশা করছি। আপনাদের প্রিপারেশনের ব্যাপারে সেগুলো আমি আনসার দেওয়ার চেষ্টা করব।